চলুন আজ আমরা একসাথে ২০টা দারুণ গাণিতিক চ্যালেঞ্জ সমাধান করে ফেলি। প্রতিটি সমস্যার সমাধান আমরা ধাপে ধাপে দেখব, যাতে এর পেছনের যুক্তিটা একদম পরিষ্কার হয়ে যায়। তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা কি কি করতে যাচ্ছি দেখুন। প্রথমে আমরা বীজগণিতের কিছু কৌশল নিয়ে নাড়াচাড়া করব। তারপর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু বাস্তব জীবনের সমস্যা দেখব। এরপর আমরা ডুব দেব জ্যামিতির জগতে, আর সব শেষে যে মূল ধারণাগুলো শিখলাম সেগুলো আরেকবার ঝালিয়ে নেব। আমাদের প্রথম সমস্যাটা দেখতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর আসল মজাটা লুকিয়ে আছে প্রদত্ত সমীকরণটির ভেতরেই। যদি আমরা a - c = c - b সমীকরণটাকে একটু খেয়াল করি, তাহলেই বোঝা যায় যে b - c আসলে a - c এর ঠিক উল্টো বা নেগেটিভ মান। আর এই একটা সম্পর্ক খুঁজে পেলেই দেখুন সমাধানটা কত সহজ হয়ে গেল। এটা তো গড়ের খুব পরিচিত একটা অঙ্ক, তাই না? এখানে প্রথমে আমরা ৮টা সংখ্যার মোট যোগফল বের করে নিলাম, যেটা হলো ৯৬। এখন দুটো সংখ্যা যেহেতু শূন্য, তার মানে বাকি ৬টা সংখ্যার যোগফলই হলো ৯৬। আর যেহেতু ওই ৬টা সংখ্যার সমান, তাই প্রতিটা সংখ্যার মান কত তা বের করা একদমই সহজ। অনুপাতের অঙ্কে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, কোন জিনিসটা বদলাচ্ছে না। এই সমস্যায় দেখুন আমরা শুধু বালি মেশাচ্ছি, তার মানে পাথরের পরিমাণ কিন্তু একই থাকছে, অর্থাৎ ১২০ কেজি। নতুন অনুপাতে এই ১২০ কেজি যদি ৬ ভাগের সমান হয়, তাহলে ১ ভাগের মান কত? আর সেখান থেকেই তো নতুন বালির পরিমাণটাও সহজে বেরিয়ে আসছে। এই অঙ্কটা সমাধান করার জন্য একটা দারুণ কৌশল আছে, যাকে বলে কমপ্লিটিং দ্য স্কোয়ার বা বর্গ পূর্ণ করা। ভালো করে খেয়াল করলে দেখা যাবে সমীকরণটাকে আমরা দুটো পূর্ণবর্গ রাশির যোগফল হিসেবে সাজাতে পারি। একটা হলো a+2 স্কোয়ার আর অন্যটা b+1 স্কোয়ার। এখন দুটো বর্গ করা সংখ্যার যোগফল শূন্য হওয়ার তো একটাই উপায়, যদি সংখ্যা দুটো আলাদাভাবে শূন্য হয়। আর সেখান থেকেই a আর b এর মান বেরিয়ে আসছে। এই যে পাওয়ার বা সূচকের অঙ্কগুলো, এখানে আসল খেলাটা হলো একটা কমন বেস বা ভিত্তি খুঁজে বের করা। এই অঙ্কটাতে আমরা সবকিছুকে 10-এর পাওয়ারে নিয়ে এসেছি, আর একবার বেস সমান হয়ে গেলে আমরা সোজা পাওয়ার বা ঘাতগুলোকে নিয়ে কাজ করতে পারি। এতে সমীকরণটা অনেক সহজ হয়ে যায়। ঠিক একটু আগের মতোই এখানেও আমরা পদগুলোকে এমনভাবে সাজিয়ে নিচ্ছি যাতে দুটো পূর্ণবর্গ তৈরি হয়। এই যে বীজগাণিতিক প্যাটার্নগুলো, এগুলো চিনতে পারাই কিন্তু তাড়াতাড়ি আর নির্ভুলভাবে অঙ্ক করার আসল চাবিকাঠি। এই অঙ্কের ক্লু কিন্তু শুরুতেই দেওয়া আছে, ab + bc + ca = 0। এই শর্তটা ব্যবহার করেই আমরা এগোব। যেমন ধরুন প্রথম পদে -bc এর বদলে যদি আমরা ab + c বসাই, তাহলে একটা কমন ফ্যাক্টর a + b + c বেরিয়ে আসে। একইভাবে বাকি পদগুলো থেকেও এই ফ্যাক্টরটা পাওয়া যায়, যা শেষ পর্যন্ত পুরো রাশিটার মান শূন্য করে দেয়। দেখুন, এই অঙ্কটা একটা দারুণ উদাহরণ। একটা ছোট্ট ফর্মুলা জানা থাকলে একটা জটিল দেখতে সমস্যা কত সহজে সমাধান হয়ে যায়। এখানে মূল বিষয়টা হলো, যদি a + b + c = 0 হয়, তাহলে a³ + b³ + c³ এর মান সবসময় 3abc হয়। এই অভেদটা জানা থাকলে অঙ্কটা এক মুহূর্তে শেষ। এই সমস্যাটার সমাধান করার একটা খুব সুন্দর কৌশল আছে। আমরা যদি প্রথম দুটো সমীকরণকে বর্গ করে যোগ করে দিই, তাহলে কি হবে? প্রথমে মনে হতে পারে কাজটা আরও জটিল হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এর ফলে +2abxy আর -2abxy পদ দুটো কেটে যায়, আর পুরো সমীকরণটা খুব সহজে সরল হয়ে আসে। বীজগণিতের এই পর্বের শেষ অঙ্ক এটা। আর এখানেও দেখুন, একটা ছোট্ট শর্তই কিন্তু পুরো সমাধানের রাস্তা দেখিয়ে দিল। x = y, এই শর্তটা ব্যবহার করে y কে সরিয়ে দিলেই এটা একটা সাধারণ সমীকরণে পরিণত হয়, যা থেকে x এর মান বের করা খুবই সহজ। আচ্ছা, বীজগণিত তো অনেক হলো। চলুন এবার একটু বাস্তব জীবনের সমস্যা দেখা যাক, যেখানে শতাংশ, কাজ আর ভাগের ধারণাগুলো কাজে লাগবে। শতাংশের অঙ্কে আমরা প্রায় একটা ভুল করি, আর সেটা হলো বেস ভ্যালু বা ভিত্তি নিয়ে। এখানে প্রশ্নটা হলো বি এর আয় এর থেকে কত কম, তাই হিসেবটা করতে হবে এর আয় অর্থাৎ ১২৫-এর ওপর ভিত্তি করে, ১০০-র ওপর নয়। এই ছোট্ট একটা ব্যাপার খেয়াল রাখলেই উত্তরটা ঠিক আসবে। কাজ আর সময়ের এই অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে মূল ধারণাটা হলো ম্যান ডে বা জনদিন।
10 জন লোক 8 দিনে যে কাজটা করে তার মোট পরিমাণ হল 80 জন দিন। এখন এই একই পরিমাণ কাজ যদি অর্ধেক দিনে শেষ করতে হয় তাহলে কতজন লোক লাগবে তা সহজেই এই 80 জন দিন থেকে বের করা যায়। এই ধরনের অনুপাতের সমস্যায় সবচেয়ে সহজ উপায় হল আড়াআড়ি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলা। এটা করার পর এক্স আর ওয়াই যুক্ত পদগুলোকে একদিকে আনলেই ওদের মধ্যে একটা পরিষ্কার সম্পর্ক বেরিয়ে আসে, যেমন এখানে 11x = 12y। আর এটা থেকেই বোঝা যাচ্ছে যে এক্স এর মান ওয়াই এর থেকে বড়। এই অঙ্কটা ঠিক যেন একটা গোয়েন্দা গল্পের মতো, তাই না? আমাদের হাতে একটাই ক্লু আছে, ভাগশেষ হল 46, আর এই একটা তথ্য থেকেই আমরা ধাপে ধাপে ভাজক বের করলাম, তারপর ভাগফল বের করলাম, আর সব শেষে মূল সংখ্যাটা মানে ভাজ্য খুঁজে বের করলাম। দেখতে একটা কথার অঙ্ক মনে হলেও এটা আসলে জ্যামিতির। এখানে আসল ব্যাপারটা হলো তারটা তো একটাই, মানে বর্গক্ষেত্র বানানোর সময় তারটার যা দৈর্ঘ্য ছিল আয়তক্ষেত্র বানানোর পরেও দৈর্ঘ্য একই থাকবে, আর এই দৈর্ঘ্যটাই হলো দুটো আকারের পরিসীমা। এই ধ্রুবকটা ধরেই আমরা এগোব। এবার আমরা জ্যামিতির কয়েকটি সমস্যা দেখব। প্রথমটা খুবই সোজা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? ভূমি গুণ উচ্চতা। এখানে ক্ষেত্রফল আর ভূমি দেওয়া আছে, শুধু মানগুলো বসিয়ে দিলেই উচ্চতা বেরিয়ে আসবে। এই অঙ্কটা পারার জন্য দুটো জিনিস জানতে হবে। প্রথমত, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র, আর দ্বিতীয়ত ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এই দুটো তথ্য জানা থাকলেই সমাধানটা খুব সহজ। এটা সরাসরি একটা ডেফিনিশন বা সংজ্ঞা থেকে প্রশ্ন। একটা ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বা সার্কামসেন্টার বলা হয়। এখানে আমরা ত্রিভুজের একটা খুব মৌলিক ধর্ম ব্যবহার করেছি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এই একই ধর্ম আমরা দুবার কাজে লাগিয়েছি। প্রথমে বড় ত্রিভুজটার বাকি দুটো কোণের যোগফল বের করেছি, আর তারপর কোণ সমদ্বিখণ্ডক দিয়ে তৈরি হওয়া ছোট ত্রিভুজটার ক্ষেত্রেও একই সূত্র ব্যবহার করে উত্তরটা বের করেছি। আমাদের শেষ অঙ্কটায় দুটো ধাপ আছে। প্রথমে এই সহজ সমীকরণগুলোর সমাধান করে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর তারপর জ্যামিতির একটা নিয়ম কাজে লাগাতে হবে। যে বাহু যত বড় তার উল্টো দিকের কোণটাও তত বড় হয়। এই নিয়মটা প্রয়োগ করলেই কোণগুলোর মধ্যে সঠিক সম্পর্কটা বোঝা যাবে। তো সব মিলিয়ে আজ আমরা কি দেখলাম? আমাদের গণিতের ঝুলি থেকে কিন্তু অনেক কিছুই বের করতে হলো। বীজগণিতের অভেদ থেকে শুরু করে জ্যামিতির নানা রকম বৈশিষ্ট্য, অনেক কিছুই আমরা ব্যবহার করেছি। এই আলোচনা শেষে এটাই বলা, গণিতে শুধু উত্তর মেলানোই সবকিছু নয়। আসল হল সমস্যা সমাধানের পথ বা পদ্ধতিগুলো বোঝা এবং সেগুলোকে আয়ত্ত করা। আচ্ছা, আজ যে কৌশলগুলো দেখলাম তার মধ্যে কোনটিকে সবচেয়ে কার্যকর বলে মনে হলো? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।